হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। স্কিল বাংলার সমস্ত দর্শক, আমাদের ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটাকে রেগুলার তোমরা ফলো করো বা আপনারা যারা বয়সে বড়ও আছেন তারা ফলো করেন, আমাদের এই চ্যানেলের প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার আগে আমাদের চ্যানেলের সবার তরফ থেকে আমি স্টুডিওতে পডকাস্টে স্বাগত জানাবো কল্লোল স্যারকে। স্যার, থ্যাংক ইউ আমাদের ডাকে সাড়া দিয়ে পডকাস্টে আসার জন্য। মাই অনার। তো স্যার, আমরা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে গোটা বাংলা এবং আড্ডা 24/7 বাংলার বাইরেও সমস্ত রাজ্যতেই কম বেশি নিজেদের মাতৃভাষায় ছাত্রছাত্রীদেরকে আমরা গাইড করি। তারপরে লাস্ট 1 বছর ধরে আমরা বাংলার ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় যাতে প্রাইভেট জবের জন্য বিভিন্ন স্কিল কোর্সের জন্য গাইড করা যায়, যারা সরকারি চাকরির বাইরেও কিছু ভাবছেন, যাদের হয়তো সরকারি চাকরির বয়স নেই, তাদের জন্য আমরা শুরু করি আমাদের স্কিলের নতুন সেগমেন্ট। এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি লাস্ট 1 বছরে যারা আড্ডা 24/7 থেকে বাংলা ভাষায় স্কিলের বিভিন্ন সেগমেন্টে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যাচে পড়াশোনা করেছে, শিখেছে, তারা এখন বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করছে, চাকরি করছে সাকসেসফুলি, কেউ পার্ট টাইম জব করছে, ইন্টার্নশিপ করছে অনেকে। এবং এই উদ্যোগটাকেই আরেকটু বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে শুরু করি যে আমাদের এমন কাউকে দরকার যার কাছ থেকে আমরা গাইডেন্স পেতে পারবো, আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা গাইডেন্স পেতে পারবে পশ্চিমবঙ্গে আজকের এই চাকরির বাজারে দাঁড়িয়ে তার মধ্যেই কম্পিট করে কিভাবে একটা প্রাইভেট জব সিকিউর করা যায়। এবং লাকিলি তখন আমরা আপনার কানেকশন পাই এবং তারপর তো আপনার প্রতি আমাদের অত্যাচার শুরু হয়ে যায়। তো স্যারের সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না, স্যারের সঙ্গে কথাবার্তা হোক, তারপর স্যারের পরিচয় ইত্যাদি সবকিছুই আরো আস্তে আস্তে বিস্তারিত হবে, আমরা সবাই জানবো। এবং স্যার কথা দিয়েছেন স্কিল বাংলাতে আড্ডা 24/7-এ উনি নিজে যেটুকু সময় বের করতে পারবেন গাইডেন্স দেবার জন্য বাংলার ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় সময় দেবেন বলে। তো স্যার, প্রথম যে আমার প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই, খুব খারাপ অবস্থা, যেটা আমরা দেখি যে গুরগাঁও, নয়ডা, ব্যাঙ্গালোর, দিল্লি এনসিআর, এখানে এত কোম্পানি, এত চাকরি, সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলের ছেলে মেয়েদের কি করা উচিত? দেখুন, প্রথমত আমি বলবো এই যে ভুল ধারণা আছে বেঙ্গলে চাকরি নেই, এটা প্রথমত এই যে ব্লকেজটা এটাই কাটাতে হবে। বেঙ্গলে সরকারি চাকরি নেই বলতে পারেন, কিন্তু চাকরি নেই বলাটা আমি এখানে আমি এখানে এই জায়গাটায় আমি আপনাকে ডিসএগ্রি করছেন আপনি? একদম ওকে, আমি ডিসএগ্রি করছি। বেঙ্গলে আমি মানে আপনাকে বলছি, আপনি যদি যে কোনো পোর্টালে ফ্রেশার জব খুঁজে দেখুন, আপনি সপ্তাহে 700 থেকে 800 জব অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এন্ড সেখানে অ্যাক্টিভলি রিক্রুটমেন্ট হচ্ছে। লাস্ট 48 ঘন্টা বা 72 ঘন্টা ডেটা যদি নেন, প্রাইভেট জবস বলুন, মানে শুধু আমি বলছি না যে কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি, মানে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি তুলে নিন, র্যান্ডামলি তুলে নিন, দেখুন আপনি 700 থেকে 800 জব প্রতি সপ্তাহে ভ্যাকেন্সি, অ্যান্ড দে আর অ্যাক্টিভলি রিক্রুটিং। এরকম নয় যে তারা কোনো খারাপ কোম্পানি, তারা সবকটাই রেজিস্টার্ড ফার্ম। এবং আপনি এই কোম্পানিগুলোর কথা বলছেন, এরা পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতার? হ্যাঁ, তাদের তাদের অফিস আছে পশ্চিমবঙ্গে। মানে ছেলে মেয়েদের চাকরি পশ্চিমবঙ্গে, ছেলেমেয়েদের চাকরি পশ্চিমবঙ্গে রয়েছে। আপনি যদি সকালবেলা উঠে সেক্টর 5 ঘুরে দেখেন, আপনি দেখবেন 22 থেকে 60 বছর বয়সী সব রকমের এমপ্লয়ি পাবেন। তো এত লোক যে সকালবেলা আসছে, এরা তো শুধু কলকাতার না, এরা বাইরে থেকেই আসছে। ঠিক, সকালবেলা আপনি যদি ডেটা দেখেন, সকালবেলা কলকাতার এক পপুলেশন থেকে রাত্রিবেলা সেটা হাফ হয়ে যায়, কারণ সব বাইরে থেকে চাকরি করতে আসে। তো এরা কোথায় চাকরি করছে? ভ্যাকেন্সি আছে বলেই না করছে। এবং এই যে আপনি বলছেন প্রত্যেক সপ্তাহে 700-800 জব ওপেনিং থাকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ, এটা কাদের জন্য? ইঞ্জিনিয়ারদের জন্য না, এখানে আমি বলবো ইন্ডাস্ট্রি স্পেসিফিক। দেখুন, মানে আমাদের যে এই প্রাইভেট জব সেক্টরটা, এটার 3টে লেভেল আছে। একটা হচ্ছে এন্ট্রি লেভেল, যেখানে ধরুন ক্লাস 12 পাস করা একটা বেসিক স্কিল নিয়ে এরা ঢুকছে, এটা এন্ট্রি লেভেল। তারপর আছে একটা ইন্টারমিডিয়েট লেভেল।
ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি ধরুন সিনিয়র ম্যানেজার বা জুনিয়র ম্যানেজার এই ধরনের। একটা আছে প্রো লেভেল যেটাকে আমরা বলি। এখানে প্রো লেভেল মানে এটা একটা ন্যাশনাল লেভেলে চলে আসছে। আমি মানে যেমন টায়ার 1 কোম্পানি, যেমন ইনফোসিস আছে, উইপ্রো আছে, টিসিএস আছে, এইচসিএল আছে, এইসব কোম্পানিতে। তারপরেও আমি দেখুন, আপনাকে যদি এক্সাম্পল দিই, ধরুন আপনি নোকিয়ার এক্সাম্পল দিন। একটা নোকিয়ার 2,500,000 টাকার ফোন আছে, আর 2 লাখ টাকার ফোন আছে। তো একটা নোকিয়ার ইঞ্জিনিয়ারের স্যালারি তো প্রচুর। ওই যে 2,500,000 টাকার যে ফোনটা যে ডিজাইন করছে, তার জন্য তো নোকিয়া ওই 2 লাখ টাকার ইঞ্জিনিয়ারকে পয়সা দেবে না, অ্যাসেম্বলিং করবে। তো সেটা তো আউটসোর্স করতে হবে। তো এই যে আউটসোর্স ব্যাপারটা, প্রত্যেকটা কোম্পানি কস্ট কাটিং করার জন্য এই আউটসোর্স করে। এই আউটসোর্সের পোর্টালটাকেই আমরা এক্সপ্লোর করব, মানে আমি এক্সপ্লোর করব আমার স্টুডেন্টদের জন্য, অবভিয়াসলি স্কিল বাংলার হেল্প নিয়ে। এই আউটসোর্স ইন্ডাস্ট্রিটাকেই আমরা টার্গেট করব। এইটা হচ্ছে গেটওয়ে। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের গেটওয়ে। কারণ এই গেটওয়ে দিয়েই ইনিশিয়ালি 12 ক্লাস পাস বা ডিপ্লোমা হোল্ডার বা পারসুইং কোনো মানে ইন্টার্নশিপ করব, এরা একটা এক্সপোজার পাবে, ইন্ডাস্ট্রিতে একটা এক্সপোজার পাবে। এন্ড এই জায়গাগুলোতে, স্পেসিফিক এই জায়গাগুলোতে কম্পিটিশন কম থাকে। আচ্ছা, কম্পিটিশন কম থাকে কারণ এখানে লোকে মানে যে আসবে সে 0 থেকে শুরু করছে। তো 0-র পাশে 0 বসলে মানে ঠোকাঠুকি লাগার চান্সই নেই, কম্পিটিশনটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে, সবাই শিখছে। তো আমরা এই যে লুপ হোলটা, এইটাকে আইডেন্টিফাই করব, এন্ড ওই জায়গাটাকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাব। এবং আপনি যে বলছেন স্যার যে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে সেই জায়গা থেকে সুযোগ শুরু হয়ে যায়। এবার এটা কি আপনি সায়েন্স বা কমার্স স্টুডেন্টদের জন্য বলছেন? যে কোনো যারা আর্টস নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রেও? হ্যাঁ, কারণ এখানে তো স্পেসিফিক যে সে তো তার নিশটা খুঁজছে না। প্লাস 2 মানে কি, আমরা মানে একটা স্কুল লেভেল, স্কুলের গন্ডি টপ খানো, এরপর আমাদের কলেজের লেভেল। তো সেখানে তো ওর মানে ওর ব্রেনটা তো এখনো সেইভাবে নার্চারই হয়নি। ও কি করতে চায়, ওর নিজের জিনিসটাকে তো খুঁজতে হবে ওকে। তো খোঁজার জন্যই তো এই গেটওয়েটা। কারণ দেখুন, এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে এবার এখানে কিছুদিন করবে, আরো বেটার অপশন পাবে। কারণ একবার ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলে কেউ আর দাঁড়িয়ে থাকে না, ও নিজের মতো নিজে আপগ্রেড হয়, চাকরি খুঁজে নেয়। এবার খুঁজতে খুঁজতে আমরা কি করি, আমরা যখন, আমি আমার কথা বলছি, আমি 18-19 বছরে ক্যারিয়ার শুরু করেছিলাম। আমি মোটামুটি ভোডাফোনের কল সেন্টার থেকে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে কল সেন্টারের থেকে আপগ্রেড হয়ে আমি সিএসডি তে যাই, কাস্টমার সার্ভিস ডেলিভারিতে। সেখান থেকে আমি এমআইএস হই। এবার এমআইএস বলতে ধরুন মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটাকে আমরা বলি। তো এমআইএস হওয়ার পর তারপর আমরা ডেটা ম্যানেজমেন্ট, ডিবিএমএস, এইগুলো সব আস্তে 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 আমাদেরকে ট্রেন করা হয়। ট্যালি আছে, তারপর ওই সময় ওই 2008 ফাটে স্যাপ ইন্ট্রোডিউস হয়, মানে যে সফটওয়্যারগুলো এখন চলে, ওই স্যাপ আসে, আমাদেরকে ট্রেন আপ করে তারপর আমি একটা এমআইএস এর নিশ করে পাই। আমি সেখানে 8-9 বছর আমার মোটামুটি আমার চাকরি জীবন কাটে। তো কিন্তু আমি শুরু করেছিলাম কিন্তু এই মানে টেলিকলিং দিয়ে, এই কাস্টমার সার্ভিস দিয়ে, এই বিপিও ইন্ডাস্ট্রি থেকে। আর আপনি যেগুলো বলছেন, ধরুন বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে, বিভিন্ন কোম্পানি, সেখানে এই ফ্রেশার্স ছেলে মেয়ে যারা, তারা একদম এন্ট্রি লেভেল যে ধাপটা আপনি বললেন সেখানে জয়েন করতে পারে। এবার এখানে মানে কি ধরনের চাকরি হতে পারে, জব রোল বা ডিপার্টমেন্ট? দেখুন, মানে সেটা ডিপেন্ড করছে যে কোন দিকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে কারোর ধরুন কমিউনিকেশন স্কিলস ভালো, যে আমাদের অ্যাসেসমেন্ট আমরা যেমন করে করি, কারোর ধরুন কমিউনিকেশন স্কিল ভালো, সে ভালো কথা বলতে পারে, তাহলে আমি কি করবো, তাকে আউটবাউন্ডে দেবো। মানে সে ক্লায়েন্টকে কল করবে, কিছু সেল করবে বা কিছু করবে। এবার কারোর মধ্যে একটা, সে হয়তো ভালো কথা বলতে পারে না, কিন্তু তার মধ্যে রিয়েল টাইম স্কিলটা আছে, যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে, রিয়েল টাইম সলভিং স্কিল। তার জন্য আছে টেকনিক্যাল সাপোর্ট। কারণ কেউ এই দুটোই পারে না, কিন্তু অনেক সময় আমরা কি হয়, আমরা কথা যেভাবে বলি, যত গুছিয়ে আমরা কথা বলতে পারি না, কিন্তু আমরা গুছিয়ে লিখতে পারি। ঠিক, এটা হচ্ছে এই যে এখানে আপনার চলে এলো কন্টেন্ট কপিরাইটার, বা এখানেও টেকনিক্যাল সাপোর্ট আসছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স আসছে, এই ধরনের। এবার কারোর ধরুন এক্সেল স্কিল আছে, তো তাকে আমি আবার এমআইএস এ নিয়ে যেতে পারি। কারোর ধরুন কমার্স ব্যাকগ্রাউন্ড, এক্সেল জানে, তাকে আমি অ্যাকাউন্টেন্সিতে নিয়ে যেতে পারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ককে নিয়ে যেতে পারি। তো ডিপেন্ড করে যে সে কোন ক্যাটাগরিতে তার এক্সিলেন্সটা।
তো সেটা তো যতক্ষণ আমি তাকে অ্যাসেস করবো ততক্ষণ বুঝতে পারবো না। বুঝলাম। আর স্যার আপনি প্রথমে বলছিলেন যে যাদের এইচএস পাস করেছে যারা এবং একটা বেসিক স্কিল আছে তারাই এই ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। এই বেসিক স্কিল বলতে আপনি কি কি বোঝাচ্ছেন? এখন বেসিক স্কিল বলতে আমি যেটা বোঝাচ্ছি, এখন স্মার্টফোনের যুগ। ঠিক, স্মার্টফোনের যুগ। নর্মাল অ্যাপ যেগুলো আমরা বলি, মেইলিং অ্যাপ বা কনভারসেশন অ্যাপ, এই ধরনের যে বেসিক কম্পিউটার স্কিলগুলো, আচ্ছা, মানে একটা মেলে রিপ্লাই আমি কি করব, মানে আমি যদি কাউকে একটা অফিস পিয়ন হিসাবেও কাউকে যদি রিক্রুট করি, তাকে তো মিনিমাম ডকুমেন্টেশন জানতে হবে। এইটুকু নলেজ সবার মধ্যেই থাকে যে কোন ডকুমেন্টটা কোন ফাইলে যাবে। আর আমাকে যদি আমার সিনিয়র বলে যে আমাকে এই ডকুমেন্টটা এনে দাও, আমার কাছে আমার মাথার মধ্যে সেই মাইন্ড ম্যাপটা থাকবে যে ওই ডকুমেন্টটা কোন ফাইলে আছে। রাইট। ডকুমেন্টেশন যেটাকে আমরা বলি, এটা ব্যাক অফিসের মধ্যে পড়ে। মিনিমাম ডকুমেন্টেশন ব্যাক অফিসের মধ্যে পড়ে এটা। যেমন ধরুন এই যে মানে আপনি ল ফার্ম দেখেছেন, ল ফার্মে অনেক রকম ল ক্লার্ক থাকে। রাইট। ল ক্লার্ক থাকে। এই ল ক্লার্কগুলোর কাজ কি? কোনো একটা জিনিস ড্রাফট করা, কোনো একটা মামলার ড্রাফট করবে। তো এই ড্রাফটটা একটা কমন ড্রাফট তো থাকেই। ওই কমন ড্রাফটে এই লোকটার কাজ কি হবে? জাস্ট নাম অ্যাড্রেস চেঞ্জ করে ওটাকে একটা প্রিন্ট আউট নিয়ে আসে। এরকম একটা ল ফার্মের মধ্যে অনেক এরকম ক্লার্ক থাকে যারা মিনিমাম ডকুমেন্টেশন থাকে। আমি মিনিমাম স্কিল বলতে এটাকেই বোঝাচ্ছি। আচ্ছা, একটা অর্গানাইজ স্কিল, নট কি স্কিল তো অনেক কিছু, ড্রাইভিংটাও একটা স্কিল, কিন্তু মানে সেটা একটা তো স্কিল, সেটা শিখেছে। ঠিক। তো একটা এই বেসিক স্কিল বলতে আমি এটাই বোঝাচ্ছি। ওকে। আর নেক্সট আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব যে যারা এই ধরনের এন্ট্রি লেভেলে জয়েন করছে, কোনো একটি ছেলে বা মেয়ে জাস্ট 18 কমপ্লিট হয়েছে, 19, 20, 21 বয়স, তো এদের পশ্চিমবঙ্গের মার্কেটে, কলকাতার মার্কেটে এন্ট্রি লেভেল স্যালারি কি রকমের এক্সপেক্ট করতে পারে? দেখুন, এই মানে যেটা আমার যেটা ভালো লাগে সরকারি চাকরি আর বেসরকারি চাকরির মধ্যে, একটা যে সরকারি চাকরিতে আপনি কোনোদিন শুনেছেন ওয়ার্ক ফ্রম হোম? কোনোদিন শুনেছেন রিমোট? না। বেসরকারি চাকরিতে শুনেছেন। এই কথাগুলো ছাড়া আমরা কোভিডের পর থেকে পরিচিত হয়েছে। তো এই রিমোট জব আর ওয়ার্ক ফ্রম জবের আমাদের একটাই সুবিধা হয়, অনেকে আছেন এখানে দেখুন অনেক শিক্ষিত মেয়েরা আছে যারা ধরুন বিয়ের পর, তারা বিয়ের আগে চাকরি করতো, কিন্তু বিয়ের পর একটা যেহেতু ক্যারিয়ার গ্যাপ ঢুকে গেছে, সেই চাকরিটা সে আর বাড়ি থেকে বেরোতে কাজ করতে পারবে না। কিন্তু সেই মহিলা যার স্কিল আছে, যার যোগ্যতা আছে, তার জন্য চাকরিও আছে, কিন্তু সে করতে পারছে না কারণ তার অফিস যাওয়ার এক্সপোজারটা নেই। তো তাকে যদি আমি একটা রিমোট জব দিই, যে তুমি সে বাড়ি থেকে বসে 8 ঘন্টা বাড়িতেই বসবে, 8 ঘন্টা বাড়িতেই বসবে, তাকে বাড়ি থেকে বেরোতে হবে না, কিন্তু সে কাজটা বাড়ি থেকে বসে করবে। তো সে ক্যান অবভিয়াসলি ডু গুড, কারণ তার স্কিল আছে, তারই সব কিছুই আছে। তো বেসরকারির ক্ষেত্রে সুবিধাটা কি হয়? কোম্পানি যে কোনো জায়গায় বসে থাকে। আমাদের এই যে আউটসোর্স ব্যবসাটা, কোম্পানি যে কোনো জায়গায় বসে আছে। আজকে আপনি ধরুন না, আমরা এই যে আপনারা ক্লাস নেন তো আপনাদের কি সবসময় স্টুডিওতে আসতে হয় ক্লাস নিতে? না, যেমন আগামীকালই আমরা বাড়ি থেকে ক্লাস নেব। কি করে নেবেন? টেকনোলজি, ওয়েবক্যাম, আমাদের বেসিক টেকনোলজি আছে। তো এই টেকনোলজিটা ইউজ করে কোম্পানি কি করছে? এই যে আউটসোর্স কোম্পানিগুলো, এরা কি করছে? কস্ট কাটিং করছে। দেখুন, একটা কেবিন হায়ার করে সেখানে 10টা এমপ্লয়ি বসে, একটা এসি, একটা লাইট, একটা সবকিছু খরচা বাঁচিয়ে সে বলছে ভাই তুমি বাড়িতে বসে কাজ করো, তোমার ওয়ার্কিং আওয়ার্স, তোমাকে এই পয়সা আমি দেবো। এরা কি করছে? এতে লো কস্ট এমপ্লয়ি পাচ্ছে, এফিসিয়েন্সি সেম পাচ্ছে, এদের নিজের এস্টাবলিশমেন্ট কস্টটাও কমে গেছে। ইনিশিয়ালি 2 বছর আগে খবর শোনাচ্ছেন টিসিএস নিজের গোটা 2টো অফিস বন্ধ করে দিয়েছিল। 2 বছরের পুরোনো নিউজ এটা। টিসিএস মানে আফটার কোভিড টিসিএস নিজে 2টো অফিস বন্ধ করে দিয়েছিল। সবকটা এমপ্লয়িকে একটা ল্যাপটপ আর একটা ব্রডব্যান্ড ডঙ্গল দিয়ে বসে বাড়ি থেকে কাজ করে, অফিস আসতে হবে। তো এইটা টিসিএস এর ডেইলি 2 লক্ষ টাকা করে সেভ হয়েছিল, খালি প্লেস কস্ট, অপারেশনাল কস্ট, এস্টাবলিশমেন্ট কস্ট। তো এই জন্য এরা এই রিমোট ব্যাপারটাতে এখন কোম্পানিরা বেশি ইন্টারেস্ট নেয়। এবং এটা মানে আপনি যেরকম বলছিলেন যে মেয়েদের জন্য, উইমেন ক্যান্ডিডেটদের জন্য একটা হিউজ অপরচুনিটি। কারণ দেখুন, ম্যাটারনিটির পর অনেকেরই মানে সেই এনার্জি লেভেলটা থাকে না যে ডেইলি অফিস যাবো, সকালবেলা বাচ্চা সামলাবো না অফিস যাবো। ঠিক।
তো তারা যদি একটা 10:30 11টার পর যদি তারা, কেন রিমোট জবে তো ফ্লেক্সিবিলিটি অফ টাইম থাকে, আপনি ইউকে বা ইউএস শিফটটা যদি কাজ করেন আপনার মোটামুটি 12টা 1টা থেকে ওদের শিফট শুরু হয়, কারণ ওইখানকার টাইমে ঠিক, তো আরামসে সে করতে পারে। বুঝতে পারলাম, ফ্লেক্সিবিলিটিটা আছে যেটা সরকারি চাকরিতে আপনি পাবেন না। এবং এই যে জিনিসগুলো আপনি বলছেন যে এই সুযোগ আছে, তাহলে গ্যাপটা কোথায়? মানে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা সেগুলো জানতে পারে না, না অ্যাপ্লাই করতে পারে না, না ওরা এমপ্লয়েবল নয় এখনো পুরোপুরি? অ্যাকচুয়ালি প্রমোশন, মানে দেখুন আমাদের মানে এটা আমাদের বলবো এটা আমাদের ফ্যামিলির দোষ, মানে এখনকার যারা জেনজি যাদেরকে আমরা বলছি, এটা এদের দোষ। কারণ এরা মানে এরা নিজেকে মানে তুলে ধরতে জানে না, কেন জানি না, এদের একটা একটা ইয়ে আছে যে আমরা স্ট্রাগল করবো না, স্ট্রাগলটাকে এরা ভয় পায়। কেন ভয় পায়? কারণ তারা ভয় পায়, কারণ তারা বাইরের কম্পিটিশনটাকে যেতে চায় না। তো এই যে এরা কনফিডেন্সটা কখন পাবে? যখন কেউ এদের হাতটা ধরবে, যেমন আপনারা ধরেছেন। হাতটা ধরতে হবে তো, কাউকে তো নিয়ে যেতে হবে এদেরকে এই অবধি। একটা 12 ক্লাস পাস করা ছেলে, তাকে যদি সমুদ্রেতে আমি ফেলে দিই, সেটা হাউডুবু খাবে যতক্ষণ না তাকে একটা লাইফ বোট দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাসিওর করতে পারি স্যারের হেল্প নিয়ে অবশ্যই যে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত দর্শক, আপনাদের যারা বড়রাও দেখছেন, আপনাদের বাড়িতেও নিশ্চয়ই ছেলেমেয়েরা আছে যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করছে, গ্র্যাজুয়েট হয়েছে, বা 25-26 বছর বয়স, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, এখনো বুঝতে পারছে না কি করবে, তাদের জন্যও বলছি। এবং যারা আমার ছাত্রছাত্রীরা ডিরেক্ট দেখছো, তো চিন্তা নেই, তোমাদেরকে যা যা হেল্প এবং স্যার যেটা বললেন যে লাইফ জ্যাকেট দেওয়ার ব্যবস্থা, সেগুলো আমরা নিশ্চয়ই একে একে করব। স্যার, এই যে আমরা গোটা চাকরির কথা বলছি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, এটা সত্যি সত্যি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক না কলকাতা কেন্দ্রিক? মানে যে উত্তরবঙ্গে আছে, একটা তো আপনি বললেন যে রিমোট ওয়ার্ক ফ্রম হোম জব, আর যেগুলো অফিস গোয়িং, তো আপনার যে কারিকুলাম ভাবা আছে সেটা কি কেবল একদম আমাদের সেক্টর 5 বা কলকাতা কেন্দ্রিক, যে ছেলে মেয়েদের রিলোকেট করতে হবে কলকাতায়, নাকি পশ্চিমবঙ্গের বাকি জায়গাতেও কলকাতার মতো অতটা না হলেও কিছুটা সুযোগ পাওয়া যেতে পারে? দেখুন, রিলোকেশনের ব্যাপারে আমি এটা বলতে চাই যে এন্ট্রি লেভেলে যেসব চাকরি বাকরি থাকে, 12-15 হাজার টাকার যেগুলো চাকরি বাকরি থাকে, সেখানে যদি তাকে রিলোকেশন কস্ট দিতে হয়, তার চাকরি করার কি আছে? তো মানে যা কামাবে সেই তো চলে যাবে। একদম কনফিডেন্স বিল্ড আপের জন্য সে করলো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মোটামুটি এন্ট্রি লেভেল বলতে যেটা বোঝাচ্ছি, যে আমি এন্ট্রি লেভেলে বেসিক কলকাতার, দেখুন কলকাতার ছেলে মেয়েদের ছেড়ে দিই, কলকাতার ছেলে মেয়েরা কলকাতার চাকরি পেয়ে যাবে। কিন্তু যারা বাইরে আছে, এদেরকে আমি, এদের জন্য যে আমার প্ল্যানটা আছে, বেসিক্যালি এদের জন্য আমার রিমোট স্ট্রাকচার একটা প্ল্যান আছে। ওকে, রিমোট স্ট্রাকচার বলতে এবার আমি বলছি, অনেক এরকম কোম্পানি আছে যারা হায়ার করছে। এক্সাম্পল আমি আপনাকে দেব, যেমন অ্যামাজন। ওকে, মানে ই কমার্সে এই রিমোট হায়ারিংটা প্রচন্ড বেশি হয়। আচ্ছা, তো ই কমার্সের মানে অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলুন বা ই কমার্সের মধ্যে বলুন, এদের প্রচন্ড রিমোট হায়ারিং হয়। তো যে ছেলেটা ধরুন শিলিগুড়িতে বসে আছে, সেই ছেলেটা শিলিগুড়িতে যদি একটা ভালো ইন্টারনেট অ্যাক্সেস পায়, তো তার দিল্লির ক্লায়েন্টকে ক্যাটার করা তো কোনো বড় কথা নয়। যেটা এখন আমাদের রাজ্যে দার্জিলিং এর কিছু অঞ্চল ছাড়া বাকি সব জায়গায় ইন্টারনেট পেনিট্রেশন অসাধারণ, একদম অসাধারণ। তো সেক্ষেত্রে লোকেশনটা বড় কথা নয় এখানে। সে যদি চাকরি খুঁজতে চায়, সে যদি চাকরি করতে চায়, তাহলে অবশ্যই আমি আছি তার জন্য, কিন্তু ইচ্ছেটা তার। স্যার, আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে। গতকালই দুপুরের দিকে আমি জাস্ট তখন রেলওয়ের ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, ক্লাস শেষ করেই একটি মেয়ের ফোন পাই, ফোন ধরি আমি। শান্তিপুর বাচ্চা মেয়ে, এইচএস দিয়েছে, জাস্ট 18 বছর বয়স। ও বলছে, স্যার আমি লাস্ট 1.5 মাসে প্রচুর কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, বিভিন্ন ইন্টারনেটে ঘেঁটে পেয়েছে, তার মধ্যে বেশিরভাগই ফেক, টাকা চাইছে বা ইত্যাদি। তো এইটা বোঝার উপায় কি? মানে সার্চ করলে তো অনেক কিছু চলে আসবে, সেই ব্যাপারেও কি কিছু গাইডেন্স আপনি দিয়ে দেবেন? একদম, দেখুন এইখানেই হচ্ছে মানে নর্মাল কোর্স আর আমাদের কোর্সটা ইউনিকনেস। আমাদের কোর্সটা হচ্ছে এআই পাওয়ার্ড। আচ্ছা,
এখানে প্রতি ক্ষেত্রে একটা এআই স্ক্যানার ইউজ হবে। আচ্ছা, এবার এই এআই স্ক্যানারটা আমাকে বলে দেবে কোথায় কোনটা লেজিট, কোনটা লেজিট নয়, কোথায় পেওয়াল আছে, কোথায় পেওয়াল নেই। তো যে জবে পেওয়াল আছে সেই জব ও আমাকে স্ক্যান করবে না, আচ্ছা, সেই জব ও স্ক্যান করে আমাকে দেবে না। এবার এই স্ক্যানারটা এতটাই অ্যাডভান্সড প্রোগ্রাম করা, এই স্ক্যানারটাকে আপনি ইন্ডাস্ট্রি, আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনার স্কিল, এই তিনটে ডেটা এতে ফিড করবেন। ও আপনাকে 48 ঘন্টার টাইম ফ্রেমে আপনাকে শুধু জবটা খুঁজেই দেবে না, জবটা অ্যাপ্লাই করার লিঙ্কও দিয়ে দেবে। ওই জবটার জন্য কি ধরনের রেজিউমি বানাতে হবে, কি ধরনের কভার লেটার বানাতে হবে সেটাও দিয়ে দেবে। এখন কারণ দেখুন, সবসময় আমরা যে জব অ্যাপ্লাই করি এখন র্যান্ডম অ্যাপ্লাই করি। তো এখন যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা যারা এন্ট্রি লেভেলের কথা বলছি, এরা জবে র্যান্ডম অ্যাপ্লাই করেছে, সব জায়গায় সিভি পাঠিয়ে দেয়। এটা একটা জিনিস মিস করে, মাঝখানে একটা এটিএস বলে ব্যাপার আছে। এটিএস, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। আচ্ছা, এই এটিএস কোনো মানুষ নয়, এই এটিএস হচ্ছে একটি বট। আচ্ছা, এই এটিএস এর মধ্যে দিয়ে সিভিটা যায়, যেই অ্যাপ্লাই করবে পোর্টাল থেকে, পোর্টাল ওই সিভিটা সঙ্গে সঙ্গে এটিএস সিস্টেমে পাঠিয়ে দেবে। এটিএস স্ক্যান করবে, এটিএস স্ক্যান করে যদি সিভিটা এটিএস ফ্রেন্ডলি হয় তাহলেই ওটা এইচআর এর কাছে পৌঁছাবে, তার আগে অবধি কোনো মানুষের হাতে পৌঁছাচ্ছে না। তো আমাদের মেন প্রথমেই হচ্ছে ক্র্যাক করতে হবে এটিএস ব্যাপারটা। এটিএস ক্র্যাক করলে আমি যাবো এইচআর এর কাছে, তখন সে আমার সিভিটা সে হাতে পাবে, তখন আমি হিউম্যানয়েড হবো। তার আগে আমি হিউম্যানয়েড নই, আমি একটা বটের থ্রু দিয়ে পাস করি। এরকম তাহলে অনেক ছেলেমেয়ের সিভি এইচআর এর কাছে পৌঁছাই না, তাদের স্কিল আছে, তাদের ডিগ্রি আছে, কিন্তু তাদের এটিএস স্কোর বিলো 50। এটিএস স্কোর হয়, এটিএস স্কোর 85 to 90 না গেলে সেই সিভি পৌঁছায় না। আচ্ছা, এই এটিএস স্কোরিংটাও আমি আমার প্রথম স্টেজ অফ ডেভেলপমেন্ট, এটিএস স্কোরিংটা কি করে বাড়াবো। তো স্যার আমি যদি টোটাল ব্যাপারটা একবার আপনার থেকে বুঝতে চাই, আপনি মনে করুন স্কিল বাংলা আড্ডা 24/7 এর কোনো একটি স্টুডেন্ট, কোনো দর্শকের বাড়ির কোনো বাচ্চা ছেলে মেয়ে, সে মনে করলো যে আমি প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য উপযুক্ত হতে চাই, আমি ট্রেনিং নেব, আমার সংঘর্ষ করারও মানসিকতা আছে। তো সে জাস্ট এইচএস অবধি তার যোগ্যতা, বিশাল কিছু ইংরেজিও সে জানে না। তো এবার সে কারিকুলামের মধ্যে পার্ট হচ্ছে কারিকুলামের, সে কি কি শিখবে স্টেপ বাই স্টেপ, আমাদের কি প্ল্যানিং রয়েছে? দেখুন, প্রথমে তো যেটা আছে আমার এই যে কোর্সটা, এটাকে কোর্স বলবো না, এটাকে আমি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান বলবো। ওকে, এটিএস এআই পাওয়ার্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান। এটার মধ্যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল শেখানো হবে। প্রথমত যে ছেলেটা আমার কাছে আসবে সেটার একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে। আচ্ছা, র্যান্ডমলি সে কোর্সে জয়েন করার পর তার একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে। তারপর আমি ক্যাটাগরাইজ করে দিতে পারবো যে এ বি সি ডি এই চারটে, এই ছেলেটাকে আমি এতে নিয়ে যেতে পারবো, একে আমি বিতে নিয়ে যেতে পারবো, একে আমি সিতে নিয়ে যেতে পারবো, একে আমি ডিতে নিয়ে যেতে পারবো। এই চারটে ক্যাটাগরি আমার কাছে এলো, চারটে ক্যাটাগরি স্টুডেন্ট এলো, শিখবে এরা সবাই সবকিছু, কিন্তু এক্সেল করবে এরা নিজের যেখানে বেশি শক্তিশালী জায়গা, বুঝতে পেরেছি, সেটাকে আমি পরে এনহ্যান্স করবো। সেই জায়গাটাকে যখনই এদের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যখনই এরা অ্যাসেসমেন্ট টেস্ট দিচ্ছে, এটা এখানে একটা 75 to 90 একটা মার্জিন আছে। এই 75 to 90 মার্জিনে যখন এরা হিট করছে, তখন আমি বুঝতে পারবো কার কোন জায়গায়, কে কোন জায়গায় ফাটিয়ে দেবে। ঠিক, তো সেই হিসাবে তার রেজিউমি তৈরি হবে, সেই হিসাবে তার প্রোফাইল তৈরি হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি নতুন কিছু জিনিস আরো আসছে ইন্ডাস্ট্রিতে। আমরা এতদিন ফিজিক্যাল সিভি দেখে এসেছি, কিছুদিন পর ফিজিক্যাল সিভি থাকবে না, ভিজুয়াল সিভি হবে। আচ্ছা, মানে এইচআরদের কাছে এত সময় নেই আপনার সিভি বসে বসে পড়বে, র্যান্ডম স্লাইড করবে, আপনাকে বলে যেতে হবে ভিডিও মোডে। ওকে, খুব শিগগিরই আসতে চলেছে এটা। মানে যেভাবে আমরা ডেভেলপমেন্ট করছি, চাকরির সেক্টরগুলো যেভাবে ফিল্টার হচ্ছে, তো দেখুন কোম্পানিগুলো চায় কিন্তু লং টার্ম রিটেন করতে নিজের ইয়েদের এমপ্লয়ীদের। কারণ একটা এমপ্লয়, একটা এইচআর যখন একটা জিনিসকে এমপ্লয়মেন্ট দিচ্ছে, মানে একটা বাঞ্চ অফ মাস এমপ্লয় রিক্রুটমেন্ট যেটা বলি, তার তো কিছু খরচা আছে।
এবং টাইম যাচ্ছে, ইনিশিয়াল ফেজে তাকে ট্রেনিং দিতে হচ্ছে, 2 মাস 3 মাস ট্রেনিং দিতে হচ্ছে। এই 2-3 মাস যেগুলো টার্গেট বেস জব আছে, এই 2-3 মাস তাদের টার্গেট থাকে না, কোনো গ্রুপল থাকে না। এই 3 মাসের স্যালারি কস্টিং আছে ছেলেটার, সবকিছুই আছে। তো সে তো চাইবে যে আমি যাতে সেই ম্যান পাওয়ারটাকে রিটেন করতে পারি। সে তো চাইবে না যে তাড়িয়ে দেবো আমি। তো এই যাতে ও রিটেন হতে পারে তার জন্য তার একটা স্কিল দরকার। যে লাইফ বোর্ডটার আমি কথা বলছিলাম, কেউ ভেসে থাকতে পারবে, টুকটুক করে যাবে, স্লো অ্যান্ড স্টেডি। কেউ বানানো স্প্রিন্ট করবে, তো সেটা তার স্কিল তার ডিসাইড করবে যে সে কোন জায়গায় স্প্রিন্ট করবে। সে ভেসে থাকতে চায় না দৌড়াতে চায়। রাইট। এবং এই যে সিভি মেকিং থেকে বা প্রোফাইল মেকিং, এই টোটাল ব্যাপারটাতেই ওরা আপনার গাইডেন্স পাবে। টোটাল ব্যাপারটাতে আমার গাইডেন্স পাবে না, শুধু টোটাল এই যে এআই সিস্টেমটা আমরা যেটা বলছি, এই যে এআই সিস্টেম, এই কোর্সটার মধ্যে এমন এমন কিছু, দেখুন সবকিছু তো আমি আর এখন বলে দিতে পারি না। কিছু কিছু এমন মানে এগুলোকে আমাদের যেটা আমরা খুব ইয়েতে বলি সোয়াট বলি, স্পেশাল ওয়েপন্স অ্যান্ড টেকনিক্স। আচ্ছা, তো এটারও একটা সোয়াট মোড আছে, বেশ, যেটা অ্যাকচুয়ালি এটা দেখা যায় না। এটাকে তো আপনাকে রিয়েলাইজ করতে হবে যে কি হচ্ছে। মানে আপনি যখন যেমন আমরা ভিডিও গেম খেলি, আমরা একটা লেভেল ক্রস করলে বুঝতে পারি পরের লেভেলটা কি আছে। এটাও সেম একই জিনিস, আপনাকে প্রথম লেভেলটা ক্র্যাক করতে হবে। একটা করে ওয়াল ভাঙবেন, একটা করে অপরচুনিটি খুলবে। বুঝতে পারছি। এবং যারা ধরুন আজকে এন্ট্রি লেভেলে কোথাও জয়েন করছে কোনো কোম্পানিতে, কিছু একটা জব রোলে, সেখান থেকে তাদের ফিউচার গ্রোথের সম্ভাবনাটা কত দূর? মানে আজকে কেউ জয়েন করলো, বাচ্চা ছেলে মেয়ে, তার হয়তো 15,000 টাকা সে স্যালারি পাচ্ছে, ওয়ার্ক ফ্রম হোমে করছে বা কিছু একটা বাড়ির কাছে পেয়েছে, চলে যাচ্ছে। এবার এরপর দেখুন এরপর কি আছে, এই কোর্সটা যখন ডেলিভার হয়ে যাবে, সে চাকরি পেল, তো সে চাকরি, এটা তো তার জীবনের শেষ চাকরি হবে না। রাইট, তাকে তো আপগ্রেড করতে হবে আমাকে, অবশ্যই উঠতে হবে। তো আমি যে বলছি এই যে হাতটা তো আমরা ছেড়ে দেবো না। একটা তো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম তারপর থাকছে। ওকে, তো 1 বছর অবধি এই ছেলেটার হাত আমি ধরে থাকবো। হ্যাঁ, সেটা একটা গ্রুপ থাকবে, কমন গ্রুপ থাকবে, একটা অনলাইন গ্রুপ ক্রিয়েট হবে, সেখানে আমি আপগ্রেডেশন প্রোগ্রাম পাঠাবো। আচ্ছা, কারণ অনেক এরকম স্কিল কোর্স আছে যেগুলো পরবর্তীকালে, এই স্কিল কোর্সগুলো কি হয়, ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে, রাইট, স্কিল কোর্স থাকে যেগুলো গুগল সার্টিফাইড হয়, মাইক্রোসফট সার্টিফাইড হয়। এই কোর্সগুলো তারা করে নিজেকে আপগ্রেড করতে পারে। ওকে, একটা তো তাদের সার্টিফিকেট অ্যাড হচ্ছে, অ্যান্ড এই সার্টিফিকেট আর এই পুরো প্রোফাইলটা দিয়ে যখন সে একটা লিঙ্কডইনের নিজের একটা প্রোফাইল বানাবে, তাকে আর চাকরি খুঁজতে হবে না, চাকরি তাকে খুঁজে নেবে। ওকে, জিনিসটা এরকম ভাবেই ডেভেলপ করা আছে, মানে এরকম ভাবে আমার প্ল্যানিং আছে। বেশ, দেখুন স্যার, এআই যেখানে আছে সেখানে আপনি আপনি বুঝতে পারছেন যে এআই আমাদেরকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। ঠিক, আজকে আমি এখানে বসে আছি, আমি একটা ছবি তুললাম, সেটাকে আমি ইমিডিয়েটলি একটা প্রম্পট দিয়ে সেটাকে আমি হিমালয় পাঠিয়ে দিতে পারি। আপনি বুঝতেও পারবেন না সেটা হিমালয়ে তোলা না এখানে বসে তোলা, এতটাই অ্যাকিউরেট। তো সেই এআই এর ক্ষমতাকে ইউজ করে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে ক্র্যাক করব, এটাই আমার প্ল্যান। বেশ, তো মোটামুটি অনেকটা আইডিয়া স্যার পাওয়া গেল আপনার সঙ্গে কথা বলে। এবার আমি যদি পুরো ব্যাপারটাকে একটু সাম আপ করতে চাই, তাহলে আপনার যে এই কারিকুলাম, যে প্ল্যানিং, এখানে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রী যাদের এইচএস পাস হয়ে গেছে তারা জয়েন করতে পারছে। বয়স 18 তার হচ্ছে এইচএস পাস, মানে বয়সের কোনো ঊর্ধ্বসীমা আছে? বয়সের কোনো ঊর্ধ্বসীমা বলতে দেখুন, একটা প্রাইভেট জবে মোটামুটি, যেটাকে আমি রেগুলার জব করছি, মোটামুটি 40-এর পর রিক্রুটমেন্ট আর হয় না, কেউ করতে চায় না। তো আমরা 18 থেকে 40 ধরে নিতে পারি। ধরে নিতে পারেন, কারণ কিন্তু এন্ট্রি লেভেলে 40 বছরে তো হবে না, মোটামুটি ওটা আপনি 35 করে রাখুন এন্ট্রি লেভেলে। হ্যাঁ, এবারে বলতে পারেন তাহলে এদের কি হবে, অবশ্যই এদের জন্য অপশন আছে। এখানেও সেই এআই স্ক্যানার কাজ করবে আমার, যেটাকে আমরা বলছি রিমোট জব। রিমোট জবের দুটো হয়, একটা ফ্রিল্যান্সার আছে। ওকে, ফ্রিল্যান্সের কি আছে, এই ফ্রিল্যান্সের ক্ষেত্রে কি হয়, প্রজেক্ট বেস কাজ হয়। আচ্ছা, এখানে কোনো ফিক্স স্যালারি এদের থাকে না, কিন্তু প্রজেক্ট বেস থাকে। আপনি 5টা প্রজেক্ট করতে পারেন, আপনি 2টো প্রজেক্ট করতে পারেন, সেটা আপনার স্পিড করে দেবে। আপনি যেমন প্রজেক্ট ডেলিভারি দেবেন, সেরকম কোম্পানি আপনাকে প্রজেক্ট দেবে, এবং পে আউট সেই অনুযায়ী হবে। পুরোটাই ফরেন কারেন্সিতে পে আউট হয়।
মানে ডলারে পে আউট হয়, সেটা কনভার্সন কেটে আপনি যেটা পাবেন। আচ্ছা, এই ধরনের মানে তার একটা এক্সপোজারও থাকছে, মানে একটা ইন্ডাস্ট্রিতে এক্সপোজারও থাকছে, সে যাই স্কিল হোক, প্রুফ রিডিং হোক, ডেটা এন্ট্রি হোক, কন্টেন্ট রাইটিং হোক। কন্টেন্ট রাইটিং অ্যান্ড যারা ধরুন ওয়েব ডেভেলপমেন্ট শিখেছে বা যারা ধরুন গ্রাফিক্স ডিজাইন শিখেছে, তাদের জন্য আমি বলবো যে এরা যদি ঠিকঠাক ফ্রিল্যান্সিং এর মানে যে ওয়েবসাইটগুলো আছে, মানে মাসে $500 কামানো কোনো ব্যাপার না। $500? হ্যাঁ, শুধু ক্লায়েন্টের জন্য ভিডিও অ্যান্ড ভিজুয়ালস বানিয়ে $500 বানানো কোনো ব্যাপার না। কারণ বিদেশে এই যে ডিজিটাল মার্কেটিং যেটা আমরা আপনাদের আছে, বিদেশে এই ডিজিটাল মার্কেটারদের খুব অভাব, আর এরা যা চার্জ করে। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের এখানে একটা ডিজিটাল মার্কেটারের শুধু রিটেনশন মানে আমরা ম্যাক্সিমাম $10,000 চার্জ করি। মানে আমি তার সোশ্যাল মিডিয়া পোস্টিং করবো, এসে করবো, ওখানে এটা $40,000 চার্জ করবে। আচ্ছা, কারণ ওদের ট্যাক্স লাইবিলিটিটা অনেক বেশি থাকে, আমাদের কিন্তু অত থাকে না। ওকে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যার ফলে তারা ইন্ডিয়ার মতো কান্ট্রি থেকে, ইন্ডিয়ার মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, কারণ এখানে ব্রেনের অভাব নেই, এখানে নলেজের অভাব নেই, এখানে যেটার অভাব আছে সেটার হচ্ছে ভিশনের অভাব আছে। স্যার কিছু মনে করবেন, আমি বলবো আমরা তো মানে আমরা 80s কি 80-90s এর আমরা যারা জন্মেছি, স্ট্রাগল কাকে হয় বলা হয় আমরা জানি। ঠিক, কারণ আমি নিজেও ডিস্ট্রিক্টের ছেলে, হুগলিতে আমার আসল বাড়ি। আচ্ছা, আমি যখন চাকরি করতাম স্যার, সকাল 7:30টার সময় আমি ট্রেন ধরতাম, রাত 1টার সময় বাড়ি ফিরতাম, এবং সেটা আপনার স্টার্টিং ছিল? সেটা আমার স্টার্টিং ছিল। তবে আজকে এখানে পৌঁছেছি। আজকে এখানে পৌঁছেছি। আমার জীবনের প্রথম চাকরি শুরু করি আমি $2,500 দিয়ে। ওকে, এয়ারটেলের সিম বেচতাম, পোস্টপেড সিম বেচতাম। ঠিক, এবং আজকে সে ফিল হয় যে প্রত্যেকটা অভিজ্ঞতা জরুরি ছিল। প্রত্যেকটা অভিজ্ঞতা জরুরি ছিল, কারণ স্ট্রাগল না করলে যে জিনিস ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় না স্যার, সেই জিনিসের মজা নেই। যে জিনিস লোডে নিতে পারবো আমরা, সেই জিনিসের মজা আছে, কারণ সেটাই আমরা নিজেরা প্রাউড ফিল কলারটা তুলে বলবো, ভাই লড়েছি বলে পেয়েছি, আই ডিজার্ভ ইট, নট কি আমাকে কেউ পাইয়ে দিয়েছে, আই এম দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট। আমিও আশা করব যে গোটা পশ্চিমবঙ্গে স্কিল বাংলা চ্যানেলের সূত্রে যারা স্যার যেটা বললেন, যারা খাটতে পারবে, সেই মানসিকতা আছে, শিখে নেব, লড়াই করব, স্ট্রাগল করব, তাদের জন্য স্কিল বাংলা আড্ডা 24/7 পরিবার আছে। কল্লোল স্যার আছেন, স্যারের গাইডেন্স থাকবে। এবং স্যার যেমনটা বললেন যে এইচএস যোগ্যতা থাকলেই হবে মিনিমাম, কারোর গ্র্যাজুয়েশন আছে তো মোস্ট ওয়েলকাম। 18 থেকে 35 এজ ব্র্যাকেটের মধ্যে থাকলে রেগুলার এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে ট্রেনিং নেবার পর। এবং যাদের এর বেশি বয়স, তাদের ক্ষেত্রে রেগুলার জব আশা না করাই ভালো, হয়ে যেতে পারে 40 অবধি, কিন্তু সেক্ষেত্রে প্রজেক্ট বেসড কিছু জব, ফ্রিল্যান্সিং এরকমই ভাবা যায়। এবার স্যার আর দুটো প্রশ্ন আপনাকে করব, যে যারা এই কারিকুলামে জয়েন করছে, ওরা বাড়িতে বসেই ট্রেনিং নেবে অনলাইনে? হ্যাঁ, ওটাই অনলাইন। তো ওদের কাছে কি থাকতে হবে, মানে ল্যাপটপ, ডেস্কটপ, ফোন? ইনিশিয়ালি মানে শুরু তো করতে পারে, ল্যাপটপ ডেস্কটপ থাকলে ভালো হয়। আচ্ছা, বাট ম্যান্ডেটারি নয়, কারণ প্র্যাকটিস যখন করবে, তার যদি আশেপাশের কারোর থাকে, সে 1 ঘন্টা প্র্যাকটিসের জন্য, কারণ যারা ডেটা এন্ট্রি বেশি করবে তাদের জন্য প্র্যাকটিসটা, কারণ ওখানে ফিঙ্গার স্কিলসটা বেশি দরকার পড়ে। 35 থেকে 40-এর একটা টাইপিং স্পিড সেটা লাগে। আচ্ছা, নাহলে সে মানে টেকনিক্যাল টেস্টে পাস হবে না। ওকে, তো সেক্ষেত্রে সাইবার ক্যাফে বা ওই ধরনের ইউজ করতে পারে। সারাদিনে 1 ঘন্টা কি 2 ঘন্টা সে প্র্যাকটিস করলো, কারণ কি প্র্যাকটিস করবে, কি করে প্র্যাকটিস করবে, অ্যান্ড তার জন্য কি লাগবে, কি মানে অ্যাপ্লিকেশন লাগবে, সেগুলো সবই আমরা প্রোভাইড করব। বেশ। তো বেসিক্যালি কারোর কাছে ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলে চিন্তিত হবার কারণ নেই। তোমার কাছে আমি তুমি করেই বলছি বেশিরভাগ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে, তো একটা স্মার্টফোন থাকলেই হবে, যে ফোনের মাধ্যমে গোটা ক্লাসটা, গোটা ট্রেনিং সেশন রাদার আমি বলবো আড্ডা 24/7 অ্যাপের মধ্যে পেয়ে যেতে পারবে। এবং তারপর স্যার যেরকম বললেন যে যারা বিশেষ করে ডেটা এন্ট্রির ফিল্ডের দিকে যাবে, সেটা স্যার অ্যাসেসমেন্ট টেস্টের পরই ডিসাইড করবেন এবং গাইড করবেন সেইভাবে যে কার কোন ফিল্ডের দিকে গেলে সুবিধা হবে। তাদেরকে পাড়ার কোনো সাইবার ক্যাফে বা কোনো বন্ধু বান্ধব বা বাড়িতে অন্য কারোর ল্যাপটপ বা ডেস্কটপ জোগাড় করে নিতে হবে প্র্যাকটিসের জন্য, বাট ক্লাস করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ম্যান্ডেটরিলি নয়। এবং
পুরো কোর্স কারিকুলামটাই অনলাইনে হবে, যে যার বাড়িতে বসে পুরো কারিকুলামটা কমপ্লিট করতে পারবে। এবং স্যার আপনি যদি গোটা বাংলার ইয়াং জেনারেশনের জন্য যারা প্রাইভেট জবের জন্য আসল কোশ্চেনটা তো আপনি করলেনই না। হ্যাঁ স্যার বলুন প্লিজ, কিছু যদি এই যে ছেলেগুলো চাকরি করবে এরা পাবে কি স্যালারি, যেটা আমাদের বেসিক কোশ্চেন, এটা তো বেসিক নিড স্যার। আমি যদি বলি যে একজন স্কিলড, মানে সে মোটামুটি যদি বাড়িতে বসে 15 থেকে 16,000 টাকা রোজগার করতে পারে বাড়িতে বসে, তাই কোথাও যেতে হচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে কি সেটা খুব ভালো খারাপ হবে স্যার? একদমই না। আজকের যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আছে সেখানে 15 থেকে 16,000 টাকার চাকরি এরা ক্র্যাক করতে পারে। ওকে, এখন এটা আমি আমার মুখের কথা বলছি না, এটা স্পেসিফিক্যালি মানে ইটস দেয়ার ডকুমেন্টেড, ওয়েবসাইটগুলোতে আছে। ওকে, দে আর অফারিং 9,000 মিনিমাম অ্যান্ড 35,000 ম্যাক্সিমাম স্যালারি রেঞ্জ। হ্যাঁ, এই মানে 0 to 1 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা আমি বলছি, 0 থেকে 1 ইয়ার। মানে কেউ যদি নিজেকে আপগ্রেড করতে পারে 1 বছরের মধ্যে, সে 9,000 থেকে 35,000 যেতে পারে, এবং মানে যেটা একদম তার জীবনের ক্যারিয়ারে স্টার্টিং ফেজ হবে। কারণ এখন যে আমাদের পে কমিশন বা পে কিছু একটা বলে, সেটা আপনারা ভালো জানেন, এটা একটা মিনিমাম ওয়েজেস ডিসাইড করে দিয়েছে যে দিতেই হবে। ঠিক, ইউ কান্ট গো বিলো দ্যাট, এই ক্যাটাগরি সে যাই স্কিল হোক, মিনিমাম স্কিল পেমেন্ট একটা আছে। তো সেই জিনিসটাকে সেটা এখন প্রত্যেকটা কোম্পানির HR পলিসিতে চলে এসেছে। আচ্ছা, এটা দিতেই হবে তাকে। সেই জন্য এরা একটা ভেরিয়েবল রাখে। ওকে, এরা একটা ভেরিয়েবল রাখে যে 9 থেকে 35, একটা অদ্ভুত ভেরিয়েবল দেখে মনে হয়, বাট কেউ মানে 9-এর নিচে পাবে না, 35-এর ওপর যাবে না। আচ্ছা, এরকম একটা ব্যাপার চলে এসছে। তো দেখুন স্যার, আমি একটা কথাই বলবো স্টুডেন্টদের, যেটা বলার, যে যুদ্ধটা নিজের সাথে। ঠিক, যে এই যে মানে আশেপাশের আমাদের যেটা, আমি আপনাকে একটা গল্প শোনাই স্যার এখানে সব স্টুডেন্টদের জন্য। এটা আমাকে আমার গুরু শিখিয়েছে, শুনিয়েছিল একটা সময়। আমিও খুব ডিমোটিভেটেড হয়ে বলছিলাম যে দুটো বন্ধু, একজনকার বয়স 22 বছর, একজনকার বয়স 8 বছর, খেলছে গ্রামের বাইরে খেলছে। খেলতে খেলতে যে 20 বছর 21 বছরের যে 22 বছরের যে বন্ধুটা আছে, ভুল করে কুমোরতে পড়ে যায়। আচ্ছা, হাবুডুবু খেতে থাকে। এই যে বাচ্চা ছেলেটা আছে, সে তখন কি করবে কিছু না ভেবে, ওর পাশে একটা দড়ি ছিল যেটা দিয়ে কুয়ো দিয়ে বালতি দিয়ে জল তুলতো। সে বালতিটা দড়িটা ফেলে দেয়, তাকে টেনে টেনে তুলে গ্রামে যায় তারা ফেরত। ভিজে গেছে, সবাই কি হয়েছে জিজ্ঞেস করে, তখন সে গল্পটা বলে। গল্পটা কেউ বিশ্বাস করে না, সবাই হাসে। গ্রামে একজন বয়স্ক বৃদ্ধ ওইখানে ছিলেন, তিনি বললেন ও সত্যি বলছে, ও ঠিক বলছে, যেটা ও করেছে ওকে টেনে তুলেছে। তো সবাই প্রশ্ন করে, কি করে আপনি জানলেন যে ওটা করেছে? ও একটা বাচ্চা ছেলে, ও কি করে অত ভারী লোকটাকে টেনে তুলতে পারে? পুরোটা উত্তর দিয়েছিল, ওকে কি ওখানে বলার ছিল না যে তুই পারবি না। কারণ দেখুন, যদি আমি সায়েন্স ধরি, আমরা আমাদের বডি ওয়েটের অনেক বেশি আমরা চাইলে টেনে তুলতে পারি। তো সেই বিশ্বাসটাও থাকতে হবে। কারণ আমার কানের পাশে যদি সবাই মিলে বলে না ভাই তুই পারবি না, এটা যেটা বেসিক্যালি আমাদের ডিস্ট্রিক্টের ছেলেদের সাথে হয়, দিস ইজ রিয়েলিটি। মানে আমরা কিছু করতে গেলে আগে নেগেটিভ জিনিসগুলো, মানে নেগেটিভ ফিডারগুলো চলে আসে। এরা যারা নেগেটিভ ফিড দেয়, সোশ্যাল মিডিয়ার ভাষায় এদেরকে সিসিটিভি ক্যামেরা বলা হয়। তো এই সিসিটিভি ক্যামেরাগুলোকে শাট ডাউন করতে হবে, যে ভাই তোর যেটা বলার বল, আমি ভাই করবো এটা। ইটস মাই লাইফ, ইটস মাই চয়েস। একদম। আচ্ছা, আমি দেখবো না যে আমি চাষির ছেলে না আমি রতন টাটার ছেলে। আমার ওই একটা সিনেমা বেরিয়েছিল সুপার 30 বলে, রাইট, আনন্দ স্যার, আনন্দ নাম ছিল, আনন্দ কুমার। তো ওখানে একটা খুব সুন্দর কথা ছিল, আমি রাজা কা বেটা রাজা নেই বানতা হ্যায়, जो ডিজার্ভ করতা হ্যায় ওই রাজা। একদম। তো আমি আবার সেই একই কথা বলবো, ডিজার্ভ করতে হবে।
এই লড়ে নিতে হবে, আই ডিজার্ভ ইট। ঠিক, আমি আমার কাজ করব, একটা পা সে যদি বাড়ায় আমি দুটো পা বাড়াবো, নিয়ে তাকে হাত ধরে টেনে আমার পাশে নিয়ে আসবো, কিন্তু তাকে তো একটা পা বাড়াতে হবে। না আমি স্যার আপনাকে আমার অভিজ্ঞতা থেকে স্কিল বাংলা চ্যানেল আড্ডা 24/7 এর স্টুডেন্টদের হয়ে বলতে পারি যে শেখার ইচ্ছে আছে, লড়াই করার ইচ্ছে আছে, মানসিকতা আছে, এরকম প্রচুর ছাত্রছাত্রী আপনি এই কোর্সে, এই কারিকুলামে দেখতে পাবেন। আমিও তাদের অপেক্ষায় থাকবো একদম। এবং আমি সকলের জন্য বলবো যে আমরা একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নেব আজকে, যেখানে আমি রিকোয়েস্ট করব স্যারকেও, স্যারও জানতে থাকেন, এবং প্রাথমিক ফেজে আপনারা যে কেউ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারেন। এখন কিভাবে জয়েন করবেন, আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দেবেন হাই লিখে, আমি নাম্বারও বলে দিচ্ছি, নাম্বারটা কাইন্ডলি নোট করে নিন 6291796360। আমি আরো একবার বলে দিচ্ছি 6291796360। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিলে অটোমেটিক আমাদের গ্রুপ সেট করা থাকবে, সেই গ্রুপে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। জয়েন হয়ে গেলে বাকি কোর্স কারিকুলামের গাইডেন্স, কবে থেকে কি রুটিনে ক্লাস শুরু হচ্ছে, এক্সাক্ট রুটিন প্রোভাইড করে দেওয়া, কিভাবে অ্যাপের মধ্যে ক্লাস করতে হবে থেকে শুরু করে আরো যাবতীয় যা কিছু গাইডেন্স দরকার, বা যদি আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে ফোনে কথা বলতে হয় তাদের নাম্বার প্রোভাইড করা, সবকিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা প্রোভাইড করে দেব। তো স্যার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে প্রথম পডকাস্টে আসার জন্য, এবং স্কিল বাংলা চ্যানেলের সবাইকেই এই কথাই বলে শেষ করব, স্যার যেটা বললেন সুপার 30 সিনেমার স্টোরি থেকে, যে রাজা ওহি বনেগা जो हकदार होगा।